প্রত্যেকটা ড্রাগের এবার এক একটা করে নাম পড়ব। নামগুলো হচ্ছে এক একটা করে ড্রাগ। যেমন আমরা 1 নম্বরে গেছিলাম সিডেটিভ ড্রাগ। বারবিটুরেট বা একে আমরা বলি বারবিচুরেট। নে ওইটা মাগলে যাবি এবার বারবিটুরেট হচ্ছে আমরা বলে এসেছি এক ধরনের সিডেটিভ ড্রাগ। দেখবি বাজারে যে সমস্ত সিডেটিভ পিলগুলো পাওয়া যায়, ঘুমের ওষুধ যেগুলোকে আমরা বলি, প্রত্যেকটা পিলে এই ড্রাগটা মেশানো থাকে। মেনলি ইয়া হচ্ছে সাদা বর্ণের, কেলাসাকার এক ধরনের গুঁড়ো, যা সিডেটিভ পিল তৈরিতে কি করা হয়, সিডেটিভ পিল তৈরিতে ব্যবহার করা হয়। এরা স্বাদে কি তিক্ত। এমনি দেখবি যে যখন ডাক্তার যখন প্রেসক্রাইব করেন তখন পার ডে হাফ নাহলে একটা, এর বেশি কিন্তু সিডেটিভ পিল কখনো গ্রহণ করা হয় না। এই যে অনেকে যারা যখন সুইসাইড করে তারা কি করে না, অনেকগুলো মানে কি 5-6টা খেলেই খেল খতম। তার কারণ হচ্ছে এই প্রকার ড্রাগ সরাসরি কার উপর কাজ করে, সরাসরি সিএনএস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কি করে, ডাইরেক্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ক্রিয়া করে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি হয় না, অবশ হয়ে যায়, অসাড় হয়ে যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিছু কাজ করতে পারে না, তার ফলে মানুষ কি হবে, মারা যাবে। এই ড্রাগকে আমরা বলে এসেছিলাম সিডেটিভ ড্রাগ। 2 নম্বর আমরা যেটা এসেছিলাম এটা মেনলি হচ্ছে সিডেটিভ ড্রাগ। সিডেটিভ ড্রাগের আন্ডারে একটা নাম, তার নাম হচ্ছে বারবিচুরেট বা বারবিটুরেট। এরপরে আমরা 2 নম্বরে যে ড্রাগের কথা বলে এসেছি যে ড্রাগের নাম হচ্ছে ওপিয়েট নার্কোটিক ড্রাগ। নার্কোটিক যে টেস্ট হয় আমরা আগের দিন বলেছিলাম যে যাদের পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা থাকবে না, যারা এই প্রকার ড্রাগ নিলে এরা কি করবে না, সবসময় সত্যি কথা বলে। এইরকম ড্রাগকে আমরা কি বলবো না, ওপিয়েট নার্কোটিক ড্রাগ। এর আন্ডারে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আফিম।
একটা উদ্ভিদ, যে উদ্ভিদের নাম হচ্ছে সোমনিফেরাম পেপাভার সোমনিফেরাম, বাংলাতে এই গাছটাকে বলা হয় পপি গাছ। এই পপি গাছের ফলের যে আঠা, সেই আঠাকে বায়ুতে শুকানো হয়, শুকিয়ে বাদামি বর্ণের এক ধরনের ড্রাগ পাওয়া যায়, যে ড্রাগটাকে বলা হচ্ছে আফিম। এই আফিম গাছ থেকে বিভিন্ন ধরনের উপক্ষার পাওয়া যায়। হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। পোস্ত গাছ যা, আফিম গাছ যা। পোস্ত তো হচ্ছে বীজ এক ধরনের, হ্যাঁ বলছি তো যে এই গাছের আঠাটা হচ্ছে আফিম, আর বীজটা হচ্ছে পোস্ত। যার জন্য দেখবি পোস্ত চাষ উইদাউট লাইসেন্স, ধান চাষ উইদাউট লাইসেন্সে করা যায়, কিন্তু পোস্ত চাষ কেউ উইদাউট, গাঁজা চাষ কেউ উইদাউট লাইসেন্সে করতে পারে না, ওই জন্য লাইসেন্স দরকার। যাই হোক, একে যদি বাতাসে শুকানো হয় তাহলে কি হবে না, এমনি সাদা বর্ণ, তখন কি হবে না বাদামি বর্ণ ধারণ করে এবং স্বাদে তেতো। এই আফিম গাছ থেকে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। ফার্স্ট উপকার যেটা, সেটা হচ্ছে মরফিন, মেথিডিন, পিথাডোল, এরকম উপকারগুলো সবই হচ্ছে আফিম গাছ থেকে পাওয়া যায়। এবং আফিমের এক্সট্রিম মাত্রা হচ্ছে মাত্র 2 গ্রাম। এমনি আফিম গ্রহণ করে, প্রতিদিনই গ্রহণ করে, কিন্তু কোনোদিন গ্রহণের মাত্রা যদি 2 গ্রামের বেশি হয়ে যায়, 2 গ্রামের বেশি কিন্তু মৃত্যু মাত্রা। তার মানে একটা মানুষ যদি এট এ টাইম 2 গ্রামের বেশি যদি আফিম যদি গ্রহণ করে, তাহলে রক্তে মিশ্রিত হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু মৃত্যু হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ক্রিয়া করে। এবং বলা হচ্ছে যে কোনো ব্যক্তি সে যদি 2 থেকে 3 বার যদি আফিম নেয়, তাহলে কিন্তু আফিমের প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যাবে। মানে এতটাই এদের অ্যাডিকশন পাওয়ার বেশি। তাহলে পপি গাছের ফল থেকে নিঃসৃত আঠাকে বায়ুতে রেখে দিলে বাদামি বর্ণ ধারণ করে এবং স্বাদে তিক্ত হয়। ইয়া আফিম নামে পরিচিত। আফিমের গ্রহণ 2 গ্রামের বেশি হলে মানুষের মৃত্যু হয়। ইহা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে। তারপরে এই হচ্ছে কি না আরেক ধরনের ড্রাগ, যার নাম হচ্ছে আফিম। আরেকটা হচ্ছে কি জানি আমরা সবাই, এই আফিম গাছের যে ফল, সেই ফল থেকে পাওয়া এক ধরনের উপক্ষা। মেনলি এটা ব্যথা বেদনা নাশক হিসেবে কাজ করে, তবে
বারবার যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু মৃত্যুর কারণ হয়, অ্যাডিকশনের কারণ হয়। এবং মাত্র 0.2 মিলিগ্রাম, এটা তবুও তো অনেক বেশি। যদি মরফিন 0.2 মিলিগ্রাম যদি কেউ গ্রহণ করে তাহলে কিন্তু মানুষের মৃত্যু। তাহলে আফিম গাছের ফল থেকে প্রাপ্ত এক ধরনের উপক্ষার যা ব্যথা, বেদনানাশক হিসেবে কাজ করে। আরেক ধরনের আছে যাকে আমরা বলি কি না সবথেকে মারাত্মক যে ড্রাগ, যাকে আমরা বলি হেরোইন। যত প্রকার ড্রাগের আমি নাম বলবো, সব থেকে বেশি অ্যাডিকশন যদি থাকে সেটা হচ্ছে হেরোইন। এর নাম হচ্ছে কি, এটাকেই আমরা কি বলি, এটাকেই বলা হচ্ছে ব্রাউন সুগার। পার্টিকুলার মরফিনের অ্যাসিটাইলেশনের ফলে, কে বললো অ্যাসিটাইলেশন? মরফিনের অ্যাসিটাইলেশনের ফলে হেরোইন উৎপন্ন হয়, যার জন্য এর রাসায়নিক নাম, ব্রাউন সুগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল মরফিন। অ্যাসাইলেশন কে বললো? হ্যাঁ, কে? হ্যাঁ, অ্যাসাইলেশন না, অ্যাসিটাইলেশন। তার মানে মরফিনের সঙ্গে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করা হয়, যার জন্য তার নাম হয়ে গেছে। ব্রাউন সুগারকে বলা হয় অ্যাসিটাইল মরফিন, তার রাসায়নিক নাম। হেরোইন 3 ভাবে নেওয়া হয়। একটা হচ্ছে কি নস্যি, নস্যির নেয়, নাকে টানে। 2 নম্বর ইনজেকশনের মাধ্যমে। সব থেকে কুইক অ্যাকশন করে হচ্ছে ইনজেকশন। আইভি নেওয়া হয়, ইন্ট্রাভেনাস নেওয়া হয়। ইনজেকশনের মাধ্যমে শিরার মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। আর এটা হচ্ছে নস্যি, যেমন নাকে টানে সেরকম নেওয়া হয়। না হলে সাদা কাগজে নিয়ে সেই সাদা কাগজটাকে পোড়ানো হয়। পোড়ানো মানে এরকম কাগজ, তো কাগজের উপর হেরোইন নেয়, এখানে লাইটার ধরে, এবার যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটা নেয়। দেখবি যে শিয়ালদা থেকে ক্যানিং রাস্তায় যাবি, এবার যা শিয়ালদা ছেড়ে গেলে বড় একটা ব্রিজ, তো গেছিস ওই রাস্তা, এবার একটা বড় ব্রিজ পড়ে। এবার ব্রিজের এই দিকটায় প্রচুর ঝোপঝাড় আছে। এবার ওইখানে যদি কোনোদিন ট্রেন যদি দাঁড়িয়ে থাকে তাহলে দেখবি এরকম করে ড্রাগ নেয়। এবং হেরোইনটা মানে যাদের একটু পয়সা কম, মানে ধোঁয়াতে একটু কম লাগে, সব থেকে বেশি লাগে হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। এরকম একটা সাদা কাগজ, একটা কাগজে নিয়ে, খবর কাগজে নিয়ে, এবার কাগজটা যেন না পড়ে এমন নিচে ধরতে হবে যেন খবরের কাগজটা পুড়লে হবে না। এখানে কি হবে, যত আঙুল গরম হবে তত কি হবে, এখান থেকে ধোঁয়া বেরোবে। এই ধোঁয়াটা তারা কি করে, ইনহেল করে। হ্যাঁ, তাহলে এখানে কি হয় না, ধোঁয়া নেওয়া হয়। তাহলে এইভাবে হেরোইন কি করা হয় না, ড্রাগ হিসেবে নেওয়া হয়। চালু করে দে। এরপরে আমরা যাচ্ছি
তাহলে ওপিয়েট নার্কোটিক গেল। এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে স্টিমুল্যান্ট ড্রাগ। 3 নম্বর হচ্ছে উত্তেজক বা স্টিমুল্যান্ট ড্রাগ। এরা মেনলি হচ্ছে 3 ধরনের 4 ধরনের। 1 নম্বর হচ্ছে ওই পেছনের জানলাটা কে খুললো রে? অয়ন না কে? বাড়িতে কি এসিতে থাকিস নাকি? কারণ গরম লাগছে না? পরের দিন এসে বলবি যে মাথা যন্ত্রণা করছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, জ্বর হয়েছে, পড়তে যাবো না। একটা হচ্ছে কোকেন। এটা গাছ, উদ্ভিদ একটা। এরিথ্রোজাইলাম। অনেক বইতে আমি লেখা আছে কথাটা এরিথ্রোজাইলন, কিন্তু গাছটা কিন্তু এরিথ্রোজাইলন নয়। গাছটার নাম হচ্ছে কিন্তু এরিথ্রোজাইলাম। কোকা ভারত, সুমাত্রা, জাভা ইত্যাদি দেশে প্রচুর পরিমাণে গাছটা থাকে। এই উদ্ভিদের পাতা চূর্ণ করে কোকেন প্রস্তুত করা হয়। মনে হয় এই যে ক্যাডবেরি ফ্যাডবেরিতে মনে হয় যে কোকা দেওয়া হয়, মনে হয় এইটা দেওয়া হয় মনে হয়। কারণ দেখবি যে ওটা তো কোকোর বীজ আলাদা, একই গাছটা তো একই। আমি গাছটার কথা বলছি, মনে হয়, আমার ঠিক জানা নেই। কারণ আমি অনেককেই দেখেছি যে যারা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ক্যাডবেরির প্রতি খুব অ্যাডিক্টেড, বা দেখবি যে যারা কোল্ড ড্রিঙ্কস খায়, একটা নির্দিষ্ট অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাবে না, মদ খাওয়ার মতন, কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস কিন্তু তারা অ্যাডিক্টেড। এবং তারা সবসময় কালো কোল্ড ড্রিঙ্কস খায়। মানে কালো কোল্ড ড্রিঙ্কস মানে হচ্ছে পেপসি বা কোকা কোলা এরকম। এটা খেয়াল করবি, যারা কিন্তু কোল্ড ড্রিঙ্কসের প্রতি অ্যাডিক্টেড না, আমি এটা আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যদিও কোল্ড ড্রিঙ্কস খাই না, আমি যারা খায় আমি দেখি মানুষের এই আচরণগুলো, তারা কিন্তু স্প্রাইট খায়। এটা কিন্তু আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা। যারা খায় না, যারা অ্যাডিক্টেড না, তারা বলে যে আমরা স্প্রাইট খাবো। কিন্তু যারা অ্যাডিক্টেড তারা কিন্তু আমি কোনোদিন দেখিনি যে স্প্রাইট বা 7 আপ খায়, তারা বলে যে কালো কোল্ড ড্রিঙ্কস খাবো। হ্যাঁ, 7 আপ স্প্রাইট কোন ভাই কোকা কোলাতে আছে কিনা আমি জানি না, তার কোকা থাকে বলে যে কোকা কোলার নাম কিনা তাও আমি জানি না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আমার মনে হয় যে মানুষ যেমন বিড়ি, সিগারেট, চা, মদের প্রতি যেমন অ্যাডিক্টেড, আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কসের প্রতি বা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ক্যাডবেরির প্রতি মনে হয় অ্যাডিক্টেড মানুষ। 2 নম্বর, এটা কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে অন্য কিছুর সঙ্গে মিলিয়ে দিলে হবে না। 2 নম্বর হচ্ছে ক্যাফিন বা ক্যাফাইনও বলা হয়। চা গাছের পাতা এবং কফি গাছের বীজে ক্যাফিন উপক্ষার থাকে।
এবং ইয়া নিউরনের বিপাক বৃদ্ধি করে উত্তেজক হিসেবে কাজ করে। এদের প্রধান কাজ হচ্ছে স্টিমুলেন্ট, উত্তেজক, যার জন্য দেখবি যে একটু যদি ঠান্ডা ঠান্ডা লাগে, যদি গা যদি ম্যাজম্যাজ করে বা হঠাৎ করে যদি ঘুম পায়, আমরা চা কফি খেলে সেটা অনেকটা রিলিফ পাই। তার কারণ হচ্ছে কি না, ওই সময় আমাদের নিউরনের বিপাক বেড়ে গেলে নিউরন থেকে কি হয়, অ্যাসিটাইলকোলিন ক্ষরিত হয়। অ্যাসিটাইলকোলিন ক্ষরিত যত বেশি হবে তত কি হবে, নার্ভ ইম্পালস, স্নায়ুস্পন্দন কি হবে, তত দ্রুত হবে। আর নার্ভ ইম্পালস যত দ্রুত হবে, স্নায়ুস্পন্দন যত দ্রুত হবে, তত কি হবে না, আমাদের যে ক্লান্তি ভাবটা ছিল সেই ক্লান্তি ভাবটা কি হবে না, তত বেশি রিলিফ পাওয়া যাবে। তাহলে এই গেল কি উত্তেজক, এটাকে আমরা কি বলবো, স্টিমুলেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যালুসিনোজেন। এই ড্রাগটা হচ্ছে একটা বিশেষ ধরনের ড্রাগ। হ্যালুসিনোজেন ড্রাগ মানে হচ্ছে ভ্রম উৎপাদনকারী ড্রাগ। দেখ, আমরা আগের যে ড্রাগ বলে এসেছি, কেউ নার্ভাস সিস্টেমকে কাজ করে, কেউ উত্তেজক হিসেবে কাজ করে, কেউ পারিপার্শ্বিক কোনো যে ঘটনা সেই ঘটনার থেকে ডিটাচ করে যত প্রকার যা ঘটনা ঘটেছে সমস্ত প্রকার ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। এই হ্যালুসিনোজেন ড্রাগ হচ্ছে আলাদা। এই প্রকার ড্রাগ গ্রহণ করলে মানুষের ভ্রম উৎপাদন হয়, হ্যালুসিনেশন ঘটে। তার মানে এমন কিছু কিছু ড্রাগ আছে যেটা হচ্ছে অনাবিল আনন্দ দেয়, মানে মনে হবে যেন স্বর্গরাজ্যে বাস করছে, সে রাজা হয়ে গেছে, উজির হয়ে গেছে, সে প্রধানমন্ত্রী হয়েছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বা কোনো কোনো ড্রাগ আছে, যেমন আমি যদি ভাং মশলার কথা বলি, ভাং মশলা কিন্তু এমনি কিন্তু নেশা লাগে না। পুজোতে যেটা দেওয়া হয় কাঁচা দুধের সঙ্গে বাতাসের সঙ্গে, সে কিন্তু নেশা লাগে না, খুব কম নেশা লাগে। যদি এর সঙ্গে বিশেষ কতগুলো উপাদান মেশানো হয়, ভাং মশলার সঙ্গে বিশেষ উপাদান মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তৈরি করা হয়। কোনো কোনো জায়গায় ওই তামার পয়সাকে শিল নোড়াতে, মানে শিল জানিস তো, এরকম ঘুরিয়ে চন্দনের মতন ঘোরানো হয়, এই যে জলটা বেরোয় সেই জলটা দিয়ে দেয়। তার সঙ্গে নারকেল গাছের যে শেকড়, মানে নারকেল গাছের মাটির উপরে যে শেকড়টা আছে তা নয়, কিন্তু মাটির নিচের যে নরম শেকড়টা, যেটা ব্রাউন কালারের সেটা নয়, যেটা সাদা কালার, দেখবি মাটিকে তুলে দিলে একটা সাদা কালারের একটা শেকড় আছে, সেই শেকড়টাকে থেতো করা হয়। সেই থেতো করে তার যে এক্সট্রাক্টটা, রসটা, সেই রসটা মিশানো হয়, কলা মেশানো হয়, বাতাসা, আর হচ্ছে তোর ওই ভাং মশলা। সেটা টিভি ভিডিও চলছে, আমি সেটা বলবো না। এবার ওই যে ওটা কিন্তু ওই খেলে আমার নিজের দেখা যে লোককে ডাক্তার আনতে হয়েছিল, কিন্তু মানে বলা বলি করছে, এই মনে হয় উপরে উঠে যাচ্ছে, এই মনে হয় মানে এমন অবস্থা, বলছে যে এই মনে হয় উপরে তো বোঝা ঢালাইয়ের কাছে চলে গেল। এমনি তার সেন্স আছে, কিন্তু মানে সেন্স আছে কিন্তু সচেতনতার অভাব। বলছে যে এই উপরে চলে গেলাম, এই নিচে পড়ে গেলাম। মানে যখন নিচে, যখন উপর থেকে যখন নিচে আসছে, খাটকে কিন্তু আঁকড়ে ধরছে, মনে হয় সে পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা হয়। মানে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কি না, যে ভ্রম কাজ করছে তার। এবার বিভিন্ন ধরনের ড্রাগ, যেমন যদি কেউ গাঁজা খায়, গাঁজা খেলে শরীর পুরো ছেড়ে দেয়, সে হাঁটার তার কোনো ক্ষমতা থাকে না, পুরো দেহ হালকা হয়ে যায়, পুরোটাই বডি কিন্তু হালকা হয়ে যায়, বডি আর হাঁটতে পারে না। যার জন্য দেখবি যে যারা গাঁজা খায় তারা কিন্তু আর হাঁটার ক্ষমতা থাকে না তাদের। এরকম
এরকম বিভিন্ন ধরনের নেশা বিভিন্ন ধরনের হয়, যেমন আমরা হ্যালুসিনোজেনের একটা আমরা বলছি, বিজ্ঞানী হফম্যান আবিষ্কার করেছিলেন, যার নাম হচ্ছে কি না এলএসডি। এলএসডির পুরো নাম হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলঅ্যামাইড। এটা হচ্ছে এক ধরনের হ্যালুসিনোজেন ড্রাগ। ক্ল্যাভিসেপস পারপুরিয়া বলে একটা ছত্রাক, এই ছত্রাকের আর্গট উপক্ষার থেকে এলএসডি পাওয়া যায়, এবং এই এলএসডি কে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হফম্যান। এটা হচ্ছে এক ধরনের হ্যালুসিনোজেন ড্রাগ। 2 নম্বর হচ্ছে ভাং, চরস এবং হচ্ছে গাঁজা। এটা উদ্ভিদ, গাঁজা গাছ, যার নাম হচ্ছে কোথায় হয় জানি না, ক্যানাবিস স্যাটিভা বলে একটা গাছ আছে। এই ক্যানাবিস স্যাটিভা গাছে শুষ্ক পাতা ভাং হিসেবে, আঠা চরস হিসেবে এবং পুষ্পমঞ্জুরি গাঁজা হিসেবে ব্যবহার করা হয়। সবই হচ্ছে হ্যালুসিনেশন তৈরি করে, সবাই হচ্ছে হ্যালুসিনোজেন ড্রাগ। আমাদের ড্রাগ সম্বন্ধে এইটুকু আছে। এরপর আমরা আসবো অ্যালকোহল। আমরা এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যালকোহল। মদ, আমরা যদি রাসায়নিক উপাদান দেখি মদের, তাহলে মেনলি এর রাসায়নিক উপাদান হচ্ছে কিন্তু ইথাইল অ্যালকোহল, C2H5OH। পানীয় হিসাবে ব্যবহার করা হয় C2H5OH। এটা যদি মিথানল হিসেবে যাওয়া হয়, তাহলে মিথানল কিন্তু আমাদের দেহে বিষক্রিয়া সৃষ্টি করে। বলে না যে মদের বিষক্রিয়ার ফলে মানুষের মৃত্যু ঘটেছে, 1 লাখ টাকা ক্ষতিপূরণ। বিষ মদ মানে তার সঙ্গে ইথাইল অ্যালকোহল থাকে সামান্য পরিমাণে। মিথাইল অ্যালকোহলের দাম অনেক কম, কিন্তু মিথাইল অ্যালকোহলের নেশা অনেক বেশি হয়। এইবার যার জন্য কি করা হয় না, মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেয়। এবার মিথাইল অ্যালকোহল শরীরের মধ্যে গেলে, রক্তের সঙ্গে মিশলে বিষক্রিয়ার ফলে মানুষের মৃত্যু হবে। ইথাইল অ্যালকোহল কি না, C2H5OH। মেনলি এটা কিন্তু বর্ণহীন। মদের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু আলাদা জন্য হয়। বর্ণহীন, গন্ধহীন এক ধরনের কিন্তু রাসায়নিক। যখন মদের প্রসেসিং হয়, যত কম দামের মদ হয় তার গন্ধটা অনেক বেশি হয়।
মদের দাম যত বেশি হবে তত কি হবে না গন্ধটা কমে যাবে। মেনলি সমস্ত প্রকার মদ তৈরি হয় বার্লির দানা থেকে। বিয়ার যেগুলো স্ট্রং বিয়ার আর ধানি বিয়ার, এগুলোতে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে মাত্র 8%। হোমিওপ্যাথি ওষুধে যা থাকে একই রকম, কিন্তু অধিকাংশ বিয়ার তৈরি হয় বার্লি আর মল্ট থেকে। আর আমরা যাকে ওয়াইন বলি, অ্যালকোহল যেগুলো হুইস্কি, ব্র্যান্ডি, জিন, ভদকা, হাসবি না কেউ, এগুলো আমাদের বইতে আছে, এগুলো পড়তে হয় আমাদের। খেয়েছিস নাকি কোনো? মানে এত হাসি কেন? বয়স হোক, খাওয়ার জিনিস এক একদিন খেতে পারিস, অসুবিধা নেই। এবার এইগুলোতে ম্যাক্সিমাম অ্যালকোহল দেয় কিন্তু 42%। এইবার যত প্রসেসিং বেশি হবে, অ্যালকোহলের যত প্রসেসিং বেশি হবে তত দাম কম হবে, তত নেশা কম হবে, তত গন্ধ কম হবে। কোনো কোনো মদের দেখবি কোনো কোনো বললাম যে যারা যত দাম কম হবে তত গন্ধ বেশি হবে, যত প্রসেসিং হবে গন্ধ কমে যাবে। গন্ধ কম হবে, নেশা কম হবে, মাইল্ড হবে, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আমরা যদি বলি যে স্কচ হুইস্কি পাওয়া যায়, এমনি হুইস্কি আর হচ্ছে স্কচ হুইস্কি। বা খেলাতে দেখবি যে শ্যাম্পেন ওড়ায়, শ্যাম্পেনও কিন্তু মদ। শ্যাম্পেনের দাম এত বেশি কেন? তার কারণ হচ্ছে কিনা তার প্রসেসিং। সেও কিন্তু মদ, সেও কিন্তু ইথাইল অ্যালকোহল, সেও ফ্রুট জুস বা ইক্ষুর গুঁড়া বা আঙুরের রস বা কার্বোহাইড্রেট যে কোনো থেকে পাওয়া যায়, কিন্তু তার তো দাম বেশি কেন? কারণ তার প্রসেসিং আলাদা রকমের করা হয়। দেখবি যে সেটাকে কিন্তু যখন মদ মানুষ জলের সঙ্গে মিশিয়ে খায়, কিন্তু শ্যাম্পেন যখন খায় তখন কিন্তু উইদাউট জল, তার সঙ্গে জল মেশানো হয় না। আবার যত দামের মদ হয় সেই জলের সঙ্গে মদের সঙ্গে কিন্তু জল মেশায় না, আইস কিউব পাওয়া যায়, সেই আইস কিউব মিশিয়ে কি করা হয় না খায়। কারণ ওই সব মদ কিন্তু নেশা করে না। অনেক দেশে মদকে কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক অনুষ্ঠান হিসেবে নেওয়া হয়। আমাদের দেশের জলবায়ুটা এমন যেখানে আমাদের দেশের জলবায়ুর সঙ্গে মদটা কিন্তু সুটেবল নয়, যার জন্য শরীর খারাপ করে। মদ যদি অল্প পরিমাণে খাওয়া হয়, মদ কিন্তু কখনো ক্ষতির কারণ হয়। আমি বলেছি মদ যদি কম খাওয়া হয়, তার মানে যে প্রত্যেকদিন মদ খাবে সে নিশ্চয়ই কম খাবে না, সে নিশ্চয়ই বেশি খাবে। আর শীত প্রধান দেশে অ্যালকোহলটা মেনলি শীত প্রধান দেশের পক্ষে সুটেবল। আর অ্যালকোহল খেলে আমাদের ডাইরেক্ট কি হয়, রক্তে মিশ্রিত হয়। এবার দেখবি বা শুনেছিস কেউ যদি খালি পেটে মদ খায়, মানে স্টমাক যদি এমটি থাকে, দুটো তো পাগল করে দিচ্ছে পুরো। এত হাসি কেন? হ্যাঁ, মনে হচ্ছে অভিজ্ঞতা আছে, মনে হয় অভিজ্ঞতা আছে। এইবার যদি স্টমাক যদি এমটি হয়, খালি হয়, তাহলে কিন্তু অ্যাবজর্পশন পাওয়ার অনেক বেড়ে যায়, যার জন্য যারা খালি পেটে মদ খায় তাদের নেশা তাড়াতাড়ি হয়। আর যারা ভরা পেটে মদ খায় তাদের কিন্তু অ্যাবজর্পশন অনেক আস্তে আস্তে হয়। মদ খেলেই মদের কোনো পরিপাক হয় না। আমরা যেমন অন্যান্য জিনিস খেলে যেমন পরিপাক হয়, এটা অ্যালকোহল। অ্যালকোহল তো সরল খাদ্যবস্তু, ফ্যাটি অ্যাসিড আর বিশাল অল্প। অ্যালকোহল তো সরল খাদ্য উপাদান, এর কিন্তু কোনো পরিপাক হয় না। এ ডাইরেক্ট কি হবে, আমাদের রক্তের সঙ্গে মিশে যাবে, যার জন্য মদ খাওয়ার 5 মিনিটের মধ্যে কি হয় না মানুষের নেশা লাগে। আর যারা বেশি মদ খায়, যাদের মদের ওপর আসক্তি থাকে না, তারা ড্রেনে পড়ে। ড্রেনে পড়ার যে মদ খাওয়া, তার আলাদা কিন্তু ভাগ আছে, আমি ভাগগুলো বলবো।
এই অ্যালকোহলের প্রতি যে আসক্ত হওয়া, এই আসক্ত হওয়াকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম মানে হচ্ছে অ্যালকোহলের প্রতি আসক্ত হওয়া। কেউ সামাজিক প্রথা মেনে একদিন মদ খেলো, দুদিন মদ খেলো, বছরে 15 দিন মদ খেলো, তাকে কিন্তু আমরা অ্যালকোহলিজম বলবো না। কেউ যদি দিনের পর দিন যদি মদ খায়, মদের প্রতি তার যদি তীব্র লালসা আসে, ডিসটোনিয়া বলা হয় তাকে, তাকেই আমরা কি বলবো না, অ্যালকোহলিজম। এবং বলা হচ্ছে যে অ্যালকোহল যদি সামান্য পরিমাণে গ্রহণ করা হয়, কেউ তার 15 দিনের বা 1 মাসে একটু খেলো, বা সামাজিক কোনো অনুষ্ঠান, এমনি অনেকে সামাজিক অনুষ্ঠানে মদ পান করে, তাহলে তাকে কিন্তু আমরা এর মধ্যে ফেলি না। কিন্তু যাদের নিজের উপর কোনো ভারসাম্য থাকে না, যারা মদের প্রতি তীব্র লালসা থাকে, যারা মাতলামি করে, যাদের মদের উপর আসক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়, তখন আমরা তাকে কি বলবো, অ্যালকোহলিজম। এবং অ্যালকোহল পান করলে নেশা এই কারণে হয় যে তারা যেহেতু ডাইরেক্ট আমাদের রক্তের সঙ্গে মিশ্রিত হয়, আর সেই সময় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো কাজ করে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওই সময়ের জন্য ক্লান্ত হয়ে পড়ে। এবার যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করে না, যার জন্য মানুষ কি হয়, মাতাল হয়ে যায়। এবার এই অ্যালকোহলিজমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। একটা হচ্ছে আলফা অ্যালকোহলিজম। আলফা অ্যালকোহলিজম কাকে বলে না, এই প্রকার অ্যালকোহলিজম মানসিক বা শারীরিক যন্ত্রণা নিবারণের জন্য মানুষ গ্রহণ করে। এই প্রকার অ্যালকোহলিজমে নিজের উপর ভারসাম্য বিঘ্নিত হয় না, অর্থাৎ মদের উপর আসক্তি জন্মায় না। বলে দেবে এগুলো। 2 নম্বর হচ্ছে বিটা অ্যালকোহলিজম। বিটা অ্যালকোহলিজম কি না, সামাজিক রীতিনীতি প্রথা অনুযায়ী হয়। দেখবে অনেকে সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য ড্রিঙ্ক করে, সেটা হচ্ছে কি না, বিটা। এখানেও কিন্তু মদের প্রতি কোনো আসক্তি জন্মায় না, আর নিজের উপর ভারসাম্য বজায় থাকে। সাধারণত এই দুটোতে কিন্তু অ্যালকোহলের প্রতি কোনো অ্যাডিকশন নেই। এরপরে হচ্ছে গামা অ্যালকোহলিজম। মদের উপর আসক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়, নিজের উপর কোনো ভারসাম্য থাকে না। 4 নম্বর হচ্ছে ডেল্টা অ্যালকোহলিজম। এখানেও মদের প্রতি আসক্তি জন্মায়, নিজের উপর কোনো ভারসাম্য থাকে না। সাধারণত বিটা এবং গামা এবং ডেল্টা অ্যালকোহলিজম সব থেকে বেশি দেখা যায়। আরেক ধরনের আছে এপসাইলন অ্যালকোহলিজম। এখানে কি হয় না, মদের প্রতি তীব্র লালসা জন্মায়, মাতলামি দেখা যায়। দেখবি যে কিছু কিছু মানুষ রাস্তায় দেখবি পড়ে থাকে মদ খেয়ে। এবার সেরকম সংখ্যা কিন্তু খুব কম। রাস্তায় মদ খেয়ে পড়ে থাকা মানুষের সংখ্যা কিন্তু খুব কম। মাতলামি করে প্রতিদিন মদ খেতে হয়, সেরকম সংখ্যা কিন্তু অনেক। কিন্তু মদ খেয়ে রাস্তায় পড়ে থাকা মানে সেও কিন্তু প্রতিদিন মদ খায়, কিন্তু তার সংখ্যা কিন্তু অনেক কম। এটাকেই আমরা কি বলি, এপসাইলন অ্যালকোহলিজম। এগুলো সবই হচ্ছে আলফা আর বিটা ছাড়া
আর সবই হচ্ছে কিন্তু মদের প্রতি আসক্তি। আমাদের এই চ্যাপ্টার শেষ। স্যার যাদের হাই প্রেশার থাকে তাদেরকে তো আমি খাওয়ার বলে না। দেখ, যাদের হাই প্রেশার থাকে, যাদের সুগার থাকে, তাদের মদ খাওয়া ভালো, কিন্তু যদি 9 মাসে 6 মাসে যদি একবার খায়, খারাপ এফেক্ট তো করে, তবে তেমন কিছু প্রভাব বিস্তার করে না। আমি বলবো আগে লিখে নেওয়ার কথা তো বল লক্ষ্য করতে। দেখ, আলফা অ্যালকোহলিজম 1 নম্বরে নেই, মানসিক এবং শারীরিক যন্ত্রণা নিবারণের জন্য। হ্যালো, কে? হ্যাঁ, আমি ওই সামনের সপ্তাহে একবার ফোন করিস, বুঝলি? এবার সবাইকে আমি বলেছি সামনের সপ্তাহে ফোন করতে। এবার কতজন কি হচ্ছে এ করে আমি তাহলে একটা ডেট দেবো, ওই ডেট অনুযায়ী আসতে হবে। হ্যাঁ, কি হয়েছে? এই প্রকার অ্যালকোহলিজম মানসিক এবং শারীরিক যন্ত্রণা নিবারণের জন্য কি বললাম, এই প্রকার যন্ত্রণা নিবারণের জন্য এই প্রকার অ্যালকোহলিজম দেখা যায়। 2 নম্বর, এই প্রকার অ্যালকোহলিজমে এর মধ্যে 2 নম্বর পয়েন্ট, এই প্রকার অ্যালকোহলিজমে মদের প্রতি আসক্তি জন্মায় না। বিটা অ্যালকোহলিজম, 2 নম্বরে বিটা অ্যালকোহলিজম এই ইনহেলার কার? কেন তোদের ইনহেলার দরকার হয় নাকি? 1 নম্বর, সামাজিক ও একটু বাচাল আছে। 1 নম্বরে সামাজিক রীতিনীতি প্রথা অনুযায়ী এই প্রকার অ্যালকোহলিজম ঘটে। দু নম্বর, এই প্রকার অ্যালকোহলিজমে নিজের প্রতি ভারসাম্য বিঘ্নিত হয় না। তিন নম্বর, এই প্রকার অ্যালকোহলিজমে মদের প্রতি আসক্তি জন্মায় না। আলফা বিটা গেল, গামা। আচ্ছা, প্রথমে ডেল্টা করতো, ডেল্টা অ্যালকোহলিজম, তারপরে গামা করতো। ডেল্টা অ্যালকোহলিজম যদিও দুটো এক না। ডেল্টা অ্যালকোহলিজম
এই প্রকার অ্যালকোহলিজমে সেদিন মাস্ক কিনলি কোন দিনে ওই দিন হ্যাঁ কিনেছি। এমনি ডিজাইন মাস্ক, হ্যাঁ মানে পুজোর মুখের সঙ্গে মেকআপ নেবে এরকম মাস্ক না না কি? সিম্পলি বলবি। কোথায় সিম্পল? তুই তো কমপ্লেক্স করছিলি ওখানে বসে বসে। না আমি দুটো দোকান দেখলাম। মাস্ক যে লোক পোশাকের মতন দোকান বাছে আমি আর জানা নেই। এই প্রকার অ্যালকোহলিজমে মদের প্রতি আসক্তি জন্মায়। 2 নম্বর, নিজের প্রতি ভারসাম্য থাকে না। আলফা বিটা গামা ডেল্টা গামা গামা অ্যালকোহলিজম। এখানে দুটো পয়েন্টই। শুভম, তো তোকে তার নাম কি কোথায় গেল? এই প্রকার তাড়াতাড়ি তাড়াতাড়ি এই প্রকার অ্যালকোহলিজমে অ্যালকোহলের প্রতি উত্তরোত্তর আসক্তি বৃদ্ধি পায়। গামা বলছেন কি? 2 নম্বর, মদ ছেড়ে অ্যালকোহল ছেড়ে দিলে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। এরপরে এপসিলন অ্যালকোহলিজম। এই প্রকার অ্যালকোহলিজমে মদের প্রতি তীব্র লালসা জন্মায়। দু নম্বর, এই প্রকার অ্যালকোহলিজমে মাতলামি দেখা যায়। এই চ্যাপ্টার শেষ হলো। পরের চ্যাপ্টারে আমাদের কিছুটা অংশ বোঝানোর আছে, দুটোখানি ক্লাস বোঝাবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, আর বাকি অংশটা অ্যানিম্যাল হাজবেন্ডারি আছে, তার মানে পশুপালন, মুরগি চাষ, মাছ চাষ, মধুয়ারণী, শুকর চাষ, আর হচ্ছে গরু। আচ্ছা, এই পার্টটা, এই যে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই পার্টটা কিন্তু বোঝানো নেই আমাদের। এই পার্টটা আমি নোট দেবো, নোট মানে জেরক্স করে নোট নয়, আমি এখানে বসে বলে দেবো, 11-এর মতো নয় কিন্তু, এখানে বসে বলে দেবো। এর সঙ্গে আমি আরেকটা নোট দেবো, যেটা হচ্ছে আগে একটা বাকি আছে, হিউম্যান রিপ্রোডাকশন। এই হিউম্যান রিপ্রোডাকশন পড়ানো হয়নি আমাদের। হিউম্যান রিপ্রোডাকশন ওটাও নোট। আর এই চ্যাপ্টারের রেস্ট অফ দ্য পার্ট মোটামুটি 3 দিন থেকে 4 দিন বা 5 দিন ম্যাক্সিমাম লাগে নোটগুলো কভার করতে। 5 দিন লাগে না, 4 দিনের মধ্যে হয়ে যায়। লাগবে 5 দিন। ওই 5 দিনের মধ্যে আমরা দুটো চ্যাপ্টার
শুট করবো এই চ্যাপ্টার নোটগুলো লিখে দেবো এই চ্যাপ্টার আর হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। দেখ হিউম্যান রিপ্রোডাকশন হয়ে গেলে হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাক্টিভ হেলথ এই দুটো নিয়ে একটা পরীক্ষা। আচ্ছা, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন এর একটা পরীক্ষা। বিবর্তনের কৌশল একটা পরীক্ষা। কোনটা আগে একসাথে? স্বাস্থ্য একটা পরীক্ষা। প্রথম পরীক্ষা নেব বিবর্তনের কৌশল, তারপরে পরীক্ষা নেব স্বাস্থ্য, তারপরে পরীক্ষা নেব জননগত স্বাস্থ্য আর রিপ্রোডাকশন, তারপরে পরীক্ষা নেব এটা মানে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। খাদ্য উৎপাদনের উন্নতি সাধন হলে এই ইউনিট শেষ। এর পরের ইউনিট তখন আরম্ভ হবে। এর পরের ইউনিটে আছে বায়োটেকনোলজি আর হচ্ছে অণুজীব, তারপরে একটা চ্যাপ্টার আছে এনভায়রনমেন্ট। আমরা আমি শেষ করলাম কোথায়? এতদিনে বায়োটেকনোলজি শেষ হয়ে যেত। স্যার বইটা স্যার ডায়গ্রাম দিতে হবে। আর বইটা দাগিয়ে দেবো এবার। আমরা বইটা দাগিয়ে দেবো, এবার দাগানো আরম্ভ করবো। এতটা তো একদিনে হবে না, পাট করে আমরা না আজকে থেকে শুরু করব। দাগিয়ে দেবো। পরের দিন সবাই বই নিয়ে আসবি, পরের দিন থেকে বই দাগানো আরম্ভ করবো। ছায়া হোক, মায়া হোক, ছায়া হোক, যাই হোক নিয়ে আসবি, আমি দাগিয়ে দেবো। আমরা আজকে আরম্ভ করছি খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। জানিস তো দুলাল চন্দ্র সাঁতরা মারা গেছেন, আমরা পড়ে এসেছি, ততদিন থেকে চলছে। ভদ্রলোকের বাড়ি হচ্ছে কিন্তু মেদিনীপুর বিশৃঙ্গ গ্রামে, এবার চাকরি করতেন মধ্যমগ্রাম হাই স্কুলে। খাদ্য উৎপাদনের উন্নতি সাধনে আমরা যে জিনিসগুলো বুঝবো, একটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং, টিস্যু কালচার, সিঙ্গেল সেল প্রোটিন আর হচ্ছে বায়ো ফর্টিফিকেশন। এই চারটা জিনিস আমাদের বোঝানোর আছে এই চ্যাপ্টারে। বাকি যে অংশগুলো আছে, গরু চাষ, শুকর চাষ, মাছ চাষ, পোলট্রি আর চিংড়ি চাষ, এই কটা আমরা নোট দেবো। খাদ্য উৎপাদনের উন্নতি সাধনে আমরা প্রথমে যেটা আরম্ভ করব সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ বিজ্ঞানের একটা শাখা, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় শস্য উদ্ভিদের জিনের পরিবর্তন ঘটিয়ে, জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে উন্নত, নতুন, আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয়। যেমন আমি যদি উদাহরণ দিই, যে একটা লোকাল ভ্যারাইটি গম গাছ, যে গম গাছের ফলন অনেক বেশি, কিন্তু পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসে বলে একটা ছত্রাক, যে ছত্রাকটা গম গাছকে আক্রমণ করার জন্য লুজ মাড অফ হুইট একটা রোগ হয়, তার ফলে গমের ফলন কি হয়, কমে যায়। প্ল্যান্ট ব্রিডিং তখন কি করলো, দুটো গমের মধ্যে, দুটো ভ্যারাইটির মধ্যে ক্রস ঘটানো হলো। এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিতে উচ্চ ফলনশীলের জিন আছে কিন্তু রোগ প্রতিহত করার জিন নেই। এই যে ভ্যারাইটি, এখানে রোগ প্রতিহত করার জিন আছে কিন্তু উচ্চ ফলনশীলের জিন নেই। দুটোকে ক্রস করালে এমন একটা গম গাছ পাওয়া গেল যে গম গাছে
রোগ প্রতিরোধ করারও জিন থাকলো, আবার উচ্চ ফলনশীলেরও জিন থাকলো। এইভাবে জিনগত পরিবর্তন ঘটিয়ে, জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে আমি যেটা চাইছি এটা কিন্তু পুরোটাই ম্যানিপুলেটেড। আমি যা চাইবো, যে বৈশিষ্ট্য চাইবো, সেই বৈশিষ্ট্যকে কিন্তু ইনকর্পোরেট করা যায়, সেই বৈশিষ্ট্যকে কিন্তু পাওয়া যায়। এইরকম উদ্ভিদ বিজ্ঞানের যে শাখা, সেই শাখাকে আমরা বলবো কি? উদ্ভিদ প্রজনন। তাহলে উদ্ভিদ প্রজনন কি না? উদ্ভিদ প্রজনন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখা শস্য উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন আকাঙ্ক্ষিত এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করা হয় তাকে উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট ব্রিডিং বলে। এই প্ল্যান্ট ব্রিডিং এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? কেন প্ল্যান্ট ব্রিডিং করা হবে? এক নম্বর হচ্ছে কি হাই ইয়েল্ডিং। ফার্স্ট, আমরা যে সকল হাই ইয়েল্ডিং ভ্যারাইটি গুলো জানি, রত্না, জয়া, আইআর 36, আইআর 38, সোনারা 64, কল্যাণ সোনা, পুষা, সবই কিন্তু হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং এর ফলে উৎপন্ন হয়েছে বলে দেব। 2 নম্বর হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার। একটা হচ্ছে গুণগত মান, গুণগত মান বৃদ্ধির জন্য একটা আখে কত পরিমাণ ইক্ষুর রস পাওয়া যাবে, এটা কিন্তু তার কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। একটা চীনাবাদামে কত লিপিড কন্টেন্ট কত হবে, একটা সর্ষে গাছ, সর্ষের বীজের তেল কতটা পাবো, এগুলো হচ্ছে কিন্তু তার কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। আর একটা সর্ষের শীষের কতগুলো সর্ষে হবে, মাটির নিচে একটা গাছে কতগুলো চীনাবাদাম পাবো, এগুলো হচ্ছে তার কোয়ালিটেটিভ ক্যারেক্টার। তার মানে এটাকে আমরা বলবো কি পরিমাণগত। তার মানে একটা গুণ বৃদ্ধি হবে আর একটা সংখ্যা বৃদ্ধি হবে। 4 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি। 5 নম্বর হচ্ছে ক্ষতিকারক সর্ষের তেলে, সর্ষে বীজে একটা
রাসায়নিক পদার্থ থাকে যার নাম হচ্ছে এরুসিক অ্যাসিড। খেসারির ডাল জানিস, শুনেছিস না? খেসারির ডাল একটা রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক পদার্থের নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি ভুলে গেছি। প্যারালাইসিস ঘটায়, নামটা ভুলে গেল। এবার এই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে দূরীভূত করার জন্য প্ল্যান্ট ব্রিডিং গুরুত্বপূর্ণ। সরষের তেলে প্রচুর পরিমাণে এরুসিক অ্যাসিড থাকে। আমাদের ডোপামিন যে আছে সেই ডোপামিন ক্ষরণটাকে কমিয়ে দেয় এরুসিক অ্যাসিড। খেসারির ডালে যে রাসায়নিক পদার্থ, নামটা ভুলে গেছি আমি, সে কি করে না আমাদের প্যারালাইসিস মানে কি পক্ষাঘাত, এমন এক ধরনের রাসায়নিক পদার্থ আছে আমাদের স্নায়ুকে ডিসঅর্ডার করে দেয়, স্নায়ু কাজ করতে পারে না। এবং এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো দূরীকরণের ক্ষেত্রে প্ল্যান্ট ব্রিডিং কি করে না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর হচ্ছে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাদের যে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি করা হয় প্ল্যান্ট ব্রিডিং এর সাথে। এরকম আরো অনেক অনেক লক্ষ্য উদ্দেশ্য আছে। মোটামুটি ভাবে এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যগুলো ফুলফিল করার জন্য উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট ব্রিডিং করা হয়। আমরা প্ল্যান্ট ব্রিডিং পদ্ধতি পড়ি এক একটা করে। এক নম্বর ফলনের বৃদ্ধি। কে সর্দি, কে সর্দি কেন? এক নম্বর ফলনের বৃদ্ধি। উদ্ভিদ প্রজননের সাহায্যে উচ্চ ফলন সম্পন্ন বিভিন্ন ধরনের উদ্ভিদ ভ্যারাইটি উৎপন্ন করা সম্ভব হয়েছে। দু নম্বর গুণগত মান বৃদ্ধি। উদ্ভিদ প্রজননের সাহায্যে ফসলের গুণগত মান বৃদ্ধি করা হয়। যেমন আখের শর্করার পরিমাণ বৃদ্ধি করা গেছে। চীনাবাদামের লিপিডের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পরিমাণগত মান বৃদ্ধি, পরিমাণগত বৃদ্ধি, পরিমাণগত মান বৃদ্ধি। উদ্ভিদ প্রজনন বিদ্যার সাহায্যে
শস্য উদ্ভিদের পরিমাণগত মান বৃদ্ধি সম্ভব। যেমন ধানের শীষে ধানের সংখ্যা কমলা লেবুর আকার বৃদ্ধি, ইত্যাদি সম্ভব হয়েছে। এরপরে রোগ প্রতিরোধী উদ্ভিদ। বিভিন্ন ধরনের শস্য উদ্ভিদের উদ্ভিদ প্রজননের সাহায্যে রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, বর্তমানে সম্ভব হয়েছে। ক্ষতিকারক পদার্থ দূরীকরণ। উদ্ভিদ প্রজনন বিদ্যার সাহায্যে সর্ষে থেকে এরুসিক অ্যাসিড, খেসারির ডাল থেকে সর্ষে থেকে এরুসিক অ্যাসিড, খেসারির ডাল থেকে দূষিত বিষাক্ত পদার্থ, কেশারির ডাল থেকে দূষিত বিষাক্ত পদার্থ অপসারণ করা সম্ভব হয়েছে। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। প্রতিকূল পরিবেশে উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি সম্পন্ন ভ্যারাইটি ওর নাম কি ওডিএপি? হ্যাঁ, কিন্তু এর ফুল ফর্মটা দরকার। ওই তো অক্সাল ইডিয়ামিনো প্রোপিওনিক অ্যাসিড। দেখি না, আমি নিজে দেখি। স্যার একবার প্রথমটা বলুন। মানে প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতা
উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি সম্পন্ন ভ্যারাইটি তৈরি করা সম্ভব হয়েছে। আমরা এরপরে যেটা পড়ব উদ্ভিদ প্রজনন পদ্ধতি পড়ব আমরা। উদ্ভিদ প্রজনন পদ্ধতি আমরা স্টেপ অনুযায়ী আজকে এখানে লিখে দিয়ে যেতে হবে যে যতদিন এখানে পড়বি 12 শেষ পর্যন্ত জীবনে বাইরে বেরোবি না, সেরকম কন্ডিশন যদি হয় তাহলে আমি তোকে ছাড়বো, না না কাগজে লেখ লেখ উদ্ভিদ প্রজনন পদ্ধতি। আমরা উদ্ভিদ প্রজনন পদ্ধতি কতগুলো ধাপ অনুযায়ী আমরা করব। 1 নম্বর হচ্ছে কি, যা আর জীবনে বলবি না, বললে আমি ঘাড় করে ঘুরিয়ে দেবো পুরো, মুরগির যেমন কাটা হয় আমি সেরকম করে ঘুরিয়ে দেবো বললাম। যা মুরগি কাটা দেখেছিস তো, ঘাড়টাকে কেমন পেঁচিয়ে নে। ওটা দেখলে আপনার খুব ভালো লাগে। আমার মুখ তোকে মনে পড়াচ্ছে আমি। আমরা উদ্ভিদ প্রবর্তন করব ফার্স্ট। উদ্ভিদ প্রবর্তন কাকে বলে? উদ্ভিদ প্রবর্তন কি না, যে পদ্ধতিতে নিজস্ব পরিবেশে বসবাসকারী কোনো উদ্ভিদকে নতুন পরিবেশে নিয়ে আসাকে বলা হবে কি উদ্ভিদ প্রবর্তন। তাহলে দেখ, যে পরিবেশে উদ্ভিদটা ছিল সে সেই পরিবেশে কি অভিযোজিত, তাকে যখন নতুন পরিবেশে নিয়ে আসা হবে তখন নতুন পরিবেশে সেই উদ্ভিদটা কি করবে? খাপ খাওয়াবে। তো এই নতুন পরিবেশে উদ্ভিদের খাপ খাওয়ানোকে আমরা কি বলি? অ্যাক্লিমাটাইজেশন। তাহলে উদ্ভিদ প্রবর্তন হচ্ছে কি না, নিজস্ব পরিবেশ থেকে নতুন একটা পরিবেশে উদ্ভিদকে আনয়ন করা, নতুন পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়াকে বলা হচ্ছে কি অ্যাক্লিমাটাইজেশন। এবার এই উদ্ভিদ প্রবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি? একটা ভাগকে আমরা বলি প্রাথমিক প্রবর্তন। প্রাথমিক প্রবর্তন আমরা কাকে বলবো? না, একটা উদ্ভিদকে নতুন পরিবেশে আনা হলো, সেই নতুন পরিবেশে সেই উদ্ভিদের, যে উদ্ভিদটাকে আনা হলো তার জেনোটাইপের কোনো পরিবর্তন ঘটানো হলো না, যেমন ভাবে তাকে আনা হয়েছিল ঠিক তেমন ভাবে, যেমন ভাবে আনা হয়েছিল ঠিক তাকে তেমন ভাবে তার বংশবৃদ্ধি করানো হলো নতুন পরিবেশে। ওই উদ্ভিদের কিন্তু কোনো প্রকার পরিবর্তন ঘটানো হলো না, তখন আমরা তাকে বলবো কি প্রাথমিক প্রবর্তন। অর্থাৎ যে নতুন উদ্ভিদ আনা হলো এক সার্চ যেমন ছিল তেমন, তার কোনো প্রকার জেনোটাইপের পরিবর্তন না ঘটিয়ে যখন নতুন পরিবেশে ভালোভাবে তার বৃদ্ধি ঘটানো হলো তখন আমরা তাকে বলবো কি প্রাথমিক প্রবর্তন। আরেক ধরনের হচ্ছে, এটাকে আমরা কি বলবো না গৌণ প্রবর্তন বলবো। এই প্রকার প্রবর্তনে যে নতুন উদ্ভিদটা আনা হলো, এই নতুন উদ্ভিদকে লোকাল একটা ভ্যারাইটির সঙ্গে সংকরায়ন করানো হলো,
স্বাভাবিকভাবে তাহলে লোকাল ভ্যারাইটির সঙ্গে সংকরায়ন করালে তাহলে যে উদ্ভিদটাকে আনা হয়েছিল তার কি হবে? জিনোটাইপিক পরিবর্তন ঘটবে। তাহলে জিনোটাইপিক পরিবর্তন ঘটিয়ে যখন চাষ করা হবে তখন আমরা তাকে কি বলবো? গৌণ পরিবর্তন। তাহলে উদ্ভিদ প্রজননের ফার্স্ট কাজ হবে কি? একটা উদ্ভিদকে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে নিয়ে আসা। সেটা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য হতে পারে, একটা জেলা থেকে আরেকটা জেলা হতে পারে, একটা দেশ থেকে আরেকটা দেশ হতে পারে। যার জন্য এই উদ্ভিদ প্রজননে কতগুলো পদ্ধতি আছে। ফার্স্ট কি করতে হয়? এটা কিন্তু উদ্ভিদ প্রজননের পদ্ধতি নয়, কিন্তু প্ল্যান্ট ইন্ট্রোডাকশনের পদ্ধতি, উদ্ভিদ প্রবর্তনের পদ্ধতি। প্রথমে কি করা হয়? উদ্ভিদ প্রবর্তনের ক্ষেত্রে প্রথম জার্মপ্লাজম সংগ্রহ বা জার্মপ্লাজমকে সংরক্ষণ করতে হয়। জার্মপ্লাজম মানে জনন কোষের প্রোটোপ্লাজম। জাতীয় স্তরে একটা সংস্থা আছে, আর আন্তর্জাতিক স্তরে এগুলো কিন্তু যে কোনো সংস্থা জার্মপ্লাজমকে সংরক্ষণ করে রাখতে পারে না। এর জন্য ক্রায়ো প্রিজার্ভেশন দরকার হয়, এর জন্য স্কিলড হ্যান্ড দরকার হয়, এক্সপার্ট দরকার হয়। জাতীয় স্তরে যে সংস্থা তার নাম হচ্ছে NBPGR, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এটা হচ্ছে আমাদের জাতীয় স্তরে। আর আন্তর্জাতিক স্তরে হচ্ছে IBPGR, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এরা কি করবে না, প্রথমে জার্মপ্লাজম সংগ্রহ করে, জার্মপ্লাজম মানে জনন কোষের প্রোটোপ্লাজমকে কি করবে? সংরক্ষণ করবে। 2 নম্বর হচ্ছে কি? প্যাকিং এবং প্রেরণ। উদ্ভিদের যে প্রোপাগিউলস মানে উদ্ভিদের যে অঙ্গের মাধ্যমে জনন কার্য সম্পন্ন হয়, বীজ, কন্দ ইত্যাদি, যাদের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজনন সম্পন্ন হয়, প্রজনন কার্য সম্পন্ন করে, সেগুলোকে জীবাণুমুক্ত করে, জীবাণুমুক্তের বিভিন্ন পদ্ধতি আছে, জীবাণুমুক্ত করা হয়, দিয়ে প্যাকিং করে সেগুলোকে কি করা হবে? প্রেরণ করা হবে। 3 নম্বর হচ্ছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন মানে হচ্ছে একটা আইন, বলে না যে 14 দিন কোয়ারেন্টাইন, এটা কিন্তু একটা আইন। এই আইন অনুযায়ী পেশেন্টকে কি করা হয়? আলাদা করে রাখা হয়, যাতে জীবাণুটা না ছড়িয়ে পড়তে পারে। এখানেও কি হয় না, যখন অন্য কোনো দেশ থেকে বা অন্য কোনো রাজ্য থেকে বা আন্তঃজেলা, অন্য কোনো জেলা থেকে যখন কোনো উদ্ভিদ অঙ্গকে আনয়ন করা হয়, তখন কি করা হয় না, জলপথে, স্থলপথে আর আকাশপথে কোয়ারেন্টাইন সেন্টার আছে। সেই সেন্টারে এক্সপার্ট আছে, তারা কি করবে না, যে অঙ্গগুলো এলো সেই অঙ্গগুলো জীবাণুমুক্ত কিনা সেগুলো কি করে না, পরীক্ষা করে দেখে। যদি দেখা যায় যে প্রোপাগিউলস গুলো আসছে বা যে উদ্ভিদ অঙ্গগুলো আসছে একটা দেশ থেকে বা একটা রাজ্য থেকে অন্য দেশে বা অন্য রাজ্যে বা অন্য জেলা, যদি দেখা যায় যে সেগুলো হচ্ছে জীবাণুযুক্ত, ব্যাকটেরিয়া ছত্রাক তাদের মধ্যে আছে, তাহলে সেগুলোকে কি করা হবে? পুনরায় রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে। আগে কিন্তু ছিল না, যখন কোয়ারেন্টাইন ছিল না তখন কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর আগাছা বা প্রচুর রোগ কিন্তু আমাদের ভারতবর্ষে কি হয়েছে না, চলে এসেছে।
কিন্তু কোয়ারেন্টাইন থাকলে সেই সমস্ত আগাছা বা রোগগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে হতো না, আসতো না। এখন যেমন কোনো রোগ বা আগাছা আমাদের ভারতবর্ষে আসতে পারে না। ধর বীজ আসছে, সেই বীজগুলোকে কিন্তু এক্সপার্টরা পরীক্ষা করবে যে বীজের সঙ্গে অন্য কোনো জীবাণু তার সঙ্গে মিশে আছে কিনা, বা অন্য কোনো বীজ তার সঙ্গে মিশে আছে কিনা, আগাছা জাতীয় কোনো বীজ তার সঙ্গে মিশে আছে কিনা। যদি দেখা যায় যে কোনো আনওয়ান্টেড জিনিস তার মধ্যে আছে, অবাঞ্ছিত জিনিস তার মধ্যে আছে, তাকে কি করা হবে না, পুনরায় রিটার্ন করে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে কি, ক্যাটালগ তৈরি। তিন ধরনের ক্যাটালগ হয়। ধর যেটা বাইরের দেশ থেকে এসছে তাকে লেখা হবে কি না ইসি। ইসি মানে হচ্ছে এক্সোটিক কালেকশন, যেগুলো বাইরে থেকে এসছে। যেগুলো ধর আমাদের ভারতীয় কালেকশন, সেগুলো লেখা থাকবে আইসি। ইন্ডিজেনাস কালেকশন, আমাদের দেশীয় ভ্যারাইটি কিন্তু সেগুলো বন্য ওয়াইল্ড পরিবেশে সেগুলোকে পাওয়া গেছে, যার জন্য তার নাম থাকবে কি আইডব্লিউ, ইন্ডিজেনাস ওয়াইল্ড। ক্যাটালগ তৈরি হয়ে গেল। এবার ক্যাটালগ তৈরি হওয়ার পরে তাদের কি করা হবে না, বংশ বৃদ্ধি করা হবে। বংশ বৃদ্ধি করে যে চারা গাছগুলো তৈরি হবে, সেই চারা গাছগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে তাদেরকে কি করা হবে, লাগানো হবে। তাদের অ্যাডাপটিভ পাওয়ার, তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা হবে। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করার পর তাদেরকে কি করতে হবে, প্রেরণ করতে হবে। তার মানে আমাদের এখানে উদ্ভিদ প্রবর্তন শেষ। এবার কি আছে না, একটা হোল একটা প্ল্যান্ট কমিউনিটি আছে। ধর আমি একটা হাই ইয়েল্ডিং ভ্যারাইটির ধান তৈরি করব বা গম তৈরি করব, আমি হচ্ছে একজন প্ল্যান্ট ব্রিডার। এবার তাহলে আমাকে দেখতে হবে কি, যে একটা ধর প্ল্যান্ট কমিউনিটি আছে, একটা বড় মাঠ আছে, সেখান থেকে আমাকে তাহলে কি করতে হবে, যে সমস্ত ধানের ফেনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে উন্নত মানের, সেই উন্নত মানের ধান বীজকে আমাকে কি করতে হবে, নির্বাচন করতে হবে, যাকে আমরা বলি উদ্ভিদ নির্বাচন। সেটা একটা আমরা জেনে এসেছি প্রাকৃতিক নির্বাচন। তার মানে আমরা তো জানি যে অ্যাডভান্স এনভায়রনমেন্টাল কন্ডিশন বিলং করে, প্রতিকূল পরিবেশ আছে। তো সেই প্রতিকূল পরিবেশে দেখা যাচ্ছে যে এই ধানের বীজটা ওই প্রতিকূল পরিবেশকে প্রতিহত করে সে এখনো সুস্থভাবে বেঁচে আছে। তাহলে অনায়াসে আমরা কি করতে পারি, সেই ধানের বীজটাকে আমরা কালেকশন করতে পারি। এবার সেই ধানের বীজ থেকে নেক্সট জেনারেশন আবার ধান তৈরি করা হবে, তারপরে আবার ধান তৈরি করা হবে। প্রত্যেকটা জেনারেশনে যেগুলো উন্নত ধান, উন্নত বীজ যেগুলো, সেগুলোকে কালেকশন করে 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 এরকম। এটা কিন্তু আমার কোনো হাত নেই, এটা কিন্তু আমি যখন প্রথমটা যেটা পেয়েছি সেটা কিন্তু প্রকৃতির দ্বারা নির্বাচিত। প্রকৃতি তাকে নির্বাচন করেছে, যে সেটা হচ্ছে ফিটেস্ট। আরেক ধরনের নির্বাচন আছে, এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। আরেক ধরনের নির্বাচন আছে, যে নির্বাচনটাকে আমরা বলবো কৃত্রিম নির্বাচন। একটা মাঠ আছে, সেই মাঠে গিয়ে আমাদেরকে 3 ধরনের নির্বাচন করতে হয়। একটা হচ্ছে পিওর লাইন সিলেকশন, একটা হচ্ছে ক্লোনাল সিলেকশন, আর একটা হচ্ছে ব্রিডিং সিলেকশন। এবার তিনটের পদ্ধতি, তিনটে হচ্ছে আলাদা। আমরা যে কোনো একটা সিলেকশন পদ্ধতি মেনটেন করব। সিলেকশন পদ্ধতি মেনটেন করার পরে আমরা উন্নত ভ্যারাইটি সম্পন্ন ধানের বীজ বা গমের বীজ, আমি যার উপর এক্সপেরিমেন্ট করছি সেরকম বীজকে আমরা কালেকশন করে এরকম প্রত্যেক বছর তাদেরকে চাষ করব। চাষ করার পরে 8 থেকে 9 বছর, এক একটা ভ্যারাইটি তৈরি করতে 8 থেকে 9 বছর সময় লাগে, মিনিমাম 8 থেকে 9 বছর, তার তো অনেক বেশি সময় লাগে। এরকম করতে 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 তার এই জেনারেশনে আমরা বীজ কালেকশন করলাম, পরের জেনারেশনে আবার বীজ কালেকশন করলাম, আবার কালেকশন করলাম, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন পরিবেশে তাকে লাগানো হবে, তাদের অভিযোজন ক্ষমতা যাচাই করা হবে। অভিযোজন ক্ষমতা যাচাই করার পরে আমরা কি করবো না, নতুন একটা ভ্যারাইটি বাজারে কি করা হবে, তাকে প্রয়োগ করা হবে। যাই হোক, এরকম অনেক পদ্ধতি আছে, অনেক স্টেপ আছে। সেই স্টেপের মাধ্যমে আমরা কি করবো না, একটা ভ্যারাইটিকে তৈরি করবো। আর নতুন ভ্যারাইটি তৈরি করা মানেই কি,
উদ্ভিদ প্রজনন। আমরা এই ঘটনাগুলো একটু করে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ প্রজনন, প্রবর্তন। প্রবর্তন। যে পদ্ধতিতে কোনো একটি পরিবেশে বসবাসকারী উদ্ভিদকে একটি নতুন ভিন্ন পরিবেশে বসবাসকারী উদ্ভিদকে একটি নতুন ভিন্ন পরিবেশে আনয়ন করা হয়, তাকে উদ্ভিদ প্রবর্তন বলে। যে পদ্ধতিতে একই সঙ্গে যে পদ্ধতিতে নতুন পরিবেশে উদ্ভিদ খাপ খাইয়ে নেয়, তাকে অ্যাক্লিমাটাইজেশন বলে। ACCLIMATIZATION তাকে অ্যাক্লিমাটাইজেশন বলে। উদ্ভিদ প্রবর্তন নিম্নলিখিত 2 প্রকারের। এক নম্বরে প্রাথমিক প্রবর্তন। এই প্রকার উদ্ভিদ প্রবর্তনে নতুন পরিবেশে উদ্ভিদ ভালোভাবে বৃদ্ধি পায় এবং উদ্ভিদের কোন প্রকার জেনোটাইপিক পরিবর্তন ছাড়াই উদ্ভিদ চাষ করা হয়। গৌণ প্রবর্তন 2 নম্বরে গৌণ প্রবর্তন এই প্রকার প্রবর্তনে
লোকাল কোনো ভ্যারাইটির সঙ্গে উদ্ভিদের সংকরায়ন ঘটিয়ে লোকাল কোনো ভ্যারাইটির সঙ্গে সংকরায়ন ঘটিয়ে নতুন জেনোটাইপ সম্পন্ন উদ্ভিদ তৈরি করে চাষ করা হয়। পদ্ধতি: জার্মপ্লাজম সংগ্রহ এবং সংরক্ষণ। ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস এনবিপিজিআর লেখা আছে। এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস আইবিপিজিআর জার্মপ্লাজম সংগ্রহ এবং সংরক্ষণ করে থাকে। এরপর হচ্ছে প্যাকিং ও প্রেরণ। উদ্ভিদের বিভিন্ন ধরনের জনন বিস্তারকারী অঙ্গ বা প্রোপাগিউল পিআরও পিএ জিইউএল পিআরও পিএ জিইউএল প্রোপাগিউল সমূহ পিআরও পিএ জিইউএল প্রোপাগিউল সমূহ জীবাণু মুক্ত করে প্যাকিং করা হয় এবং প্যাকিং এর পর তাদের নির্দিষ্ট স্থানে প্রেরণ করা হয়ে থাকে।
এরপরে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন অন্য দেশ বা রাজ্য বা জেলা থেকে আগত অন্য দেশ, রাজ্য বা জেলা থেকে আগত উদ্ভিদ অঙ্গসমূহকে দক্ষ ব্যক্তির দ্বারা জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষার সাহায্যে দেখা হয়। একে কোয়ারেন্টাইন বলে। এই উদ্দেশ্যে জলপথে, স্থলপথে এবং আকাশপথে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে। ক্যাটালগ তৈরি, বিভিন্ন ধরনের সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ক্যাটালগ তৈরি করা হয়। যেমন বাইরের সংগ্রহের ক্ষেত্রে ইসি ব্র্যাকেটে এক্সোটিক কালেকশন, দেশীয় সংগ্রহের ক্ষেত্রে আইসি ইন্ডিজিনাস কালেকশন, এবং দেশীয় বন্য ভ্যারাইটির ক্ষেত্রে আইডব্লিউ ইন্ডিজিনাস ওয়াইল্ড লেবেল করা হয়। বংশবৃদ্ধি, উদ্ভিদ প্রোপাগিউলসগুলির বংশ বৃদ্ধি করে
ভিন্ন ভিন্ন পরিবেশে বংশবৃদ্ধির মাধ্যমে তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা হয়। সুবিধা, এক নম্বর সুবিধা মানে উদ্ভিদ প্রবর্তনের সুবিধা। এক নম্বর এই পদ্ধতির মাধ্যমে বহিরাগত কোনো ভ্যারাইটির সঙ্গে দেশীয় ভ্যারাইটির সংকরায়ন ঘটিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ভ্যারাইটি তৈরি করা হয়। দুই নম্বর উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধী উদ্ভিদ তৈরি সম্ভব হয়েছে। অসুবিধা, এক নম্বর উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে ভারতবর্ষে কিছু কিছু আগাছা উদ্ভিদ ছিল সেখানে এখানে এসে করছে ঘটাচ্ছে বেশলেস পার্সোনালে যাওয়া হয়নি। উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে ভারতবর্ষে কিছু কিছু আগাছা জাতীয় উদ্ভিদ যেমন ল্যান্টানা, LANTANA, এটা বড় হবে, LANTANA, ল্যান্টানা আন্ডারলাইন কমা, আরজিমন, এটা কমা দিয়ে এ হচ্ছে ক্যাপিটাল, আরজিমন মেক্সিকানা, শেয়াল কাটার বিজ্ঞানসম্মত নাম, কমা, হ্যাঁ ভূত ভৈরবী, ল্যান্টানা ক্যামেরা, আরজিমন, ARGEMON ইত্যাদি, আরজিমন ইত্যাদি প্রবর্তিত হয়েছে, এক নম্বর। দু নম্বর উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে উদ্ভিদের কিছু কিছু রোগ যেমন লেট ব্লাইট অফ পটাটো, লেট LAT সব বড় হাতের মানে আতঙ্কটা বড়, LAT লেট, বিটা ক্যাপিটাল হবে, ব্লাইট BLIGST উদ্ভিদ রোগ যেমন লেট, এলটা বড় হবে LAT লেট, ব্লাইট বিটা বড় হবে BLIGST লেট ব্লাইট অফ ওয়েভ, ওটা ছোট হবে, অফ পটাটো POTATO ভারতবর্ষে আবির্ভূত হয়েছে। আমরা 1 নম্বর পদ্ধতিটা পড়লাম, পরের দিন আমরা নির্বাচন থেকে আসবো।
দাও, এই বইটা। হ্যাঁ